হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 10-এর ইউনিট 2 নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম সেটার ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন ওয়ার্ড মিনিং অ্যানালিসিস অ্যান্ড সামারি করব। সো লেটস গেট স্টার্টেড। গাইজ আমরা নামটা দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। কে লিখেছেন এটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা নিজে। এটার উচ্চারণটা হচ্ছে হোলি সাজা, তাহলে নেলসন হোলি সাজা ম্যান্ডেলা। Now guys, before you read এই সেকশনটা চলে আসি। Apartheid is a political system that separates people according to their race. Race মানে বর্ণ। Apartheid এটা হচ্ছে একটা পলিটিক্যাল সিস্টেমের নাম। এই সিস্টেমটা এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় মানে কোনো কারোর স্কিন কালারের উপর ভিত্তি করে আলাদা আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়। এরকম একটা সিস্টেমের নাম হচ্ছে Apartheid. Can you say which of the three countries named below had such a political system until very recent? যে তোমরা কি বলতে পারবে যে খুব বেশি দিন পর্যন্ত নয় কোন কান্ট্রিতে এরকম একটা পলিটিক্যাল সিস্টেম ছিল? তিনটে অপশন দেওয়া আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া। আমরা জানি আনসার হবে এটা সাউথ আফ্রিকা। হ্যাভ ইউ হার্ড অফ নেলসন ম্যান্ডেলা? তুমি কি নেলসন ম্যান্ডেলার নাম শুনেছো? ম্যান্ডেলা অ্যান্ড হিজ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, মানে ম্যান্ডেলা উনি যে পার্টিকে রিপ্রেজেন্ট করতেন সেই পার্টিটার নাম হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। স্পেন্ট এ লাইফ টাইম ফাইটিং আগেনস্ট অ্যাপার্থেড। নেলসন ম্যান্ডেলা এবং ওনার পার্টি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এই পলিটিক্যাল সিস্টেম যেটার নাম ছিল অ্যাপার্থেড, এই পলিটিক্যাল সিস্টেমটার বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করেছিলেন। ম্যান্ডেলা হ্যাড টু স্পেন্ড 30 years in prison এবং নেলসন ম্যান্ডেলাকে 30 বছর জেলেও কাটাতে হয়। ফাইনালি ডেমোক্রেটিক ইলেকশনস ওয়্যার হেল্ড এবং অবশেষে অনেক যুদ্ধের পরে ডেমোক্রেটিক ইলেকশন মানে প্রজাতান্ত্রিকভাবে একটা ইলেকশন নির্বাচন হয় ইন সাউথ আফ্রিকা ইন 1994। কত খ্রিস্টাব্দে হয় সেটা? 1994 খ্রিস্টাব্দে। অ্যান্ড ম্যান্ডেলা বিকেম দি ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আ নিউ নেশন। এবং যে নূতন একটা দেশ সাউথ আফ্রিকা গঠন হয়েছিল সেই নূতন সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা। ইন দিস এক্সট্র্যাক্ট ফ্রম হিজ অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম, ম্যান্ডেলা স্পিক্স অ্যাবাউট আ হিস্টোরিক অকেশন, দি ইনগরেশন। ইন দিস এক্সট্র্যাক্ট মানে অনেক একটা বড় অংশ, সেখান থেকে একটা ছোট অংশকে তুলে ধরা হলে সেটাকে বলে এক্সট্র্যাক্ট। তাহলে এই ছোট অংশটা আমরা এখন পড়তে চলেছি সেটা নেলসন ম্যান্ডেলা তার জীবনী লিখেছিলেন। যে জীবনীটা লিখেছিলেন সেই জীবনীটার নাম ছিল লং ওয়াক টু ফ্রিডম। সেই বইয়ের একটা ছোট্ট অংশ এখানে তুলে ধরা হয়েছে এবং এই ছোট্ট অংশটিতে নেলসন ম্যান্ডেলা কিসের ব্যাপারে বলছেন? উনি একটা এটা ঐতিহাসিক একটা ওকেশনের ব্যাপারে বলছেন এবং সেই ওকেশনটার নাম কি দিয়েছেন? দি ইনগরেশন মানে উদ্বোধন। ক্যান ইউ গেস হোয়াট দি ওকেশন মাইট বি? তোমরা কি আন্দাজ করতে পারো যে সেই হিস্টোরিক ওকেশনটা কি হতে পারে? চেক ইউর গ্যাস উইথ দিস নিউজ আইটেম ফ্রম দি বিবিসি অফ 10th May 1994। নিচে বিবিসিতে একটা 10th May 1994 খ্রিস্টাব্দে একটা আর্টিকেল বেরিয়েছিল। সেই আর্টিকেলটা পড়ে তুমি তোমার আন্দাজটাকে তুমি আরও ভালোভাবে চেক করে নিতে পারো যে তোমার আন্দাজটা ঠিক কিনা। গেস বিবিসিতে আর্টিকেলটা বেরিয়েছিল, তার হেডলাইন কী ছিল? ম্যান্ডেলা বিকামস সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। আর লেখাটা এইরকম ছিল, নেলসন ম্যান্ডেলা হ্যাজ বিকাম সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট আফটার মোর দ্যান 3 centuries অফ হোয়াইট রুল। প্রায় 300 বছর হোয়াইট মানে সাদা চামড়ার যারা লোক ছিলেন ওনারা রাজত্ব করার পরে নেলসন ম্যান্ডেলা প্রথম সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। Mr. Mandela's African National Congress Party won 252 of the 400 seats in the first democratic elections of South Africa's history. সাউথ আফ্রিকার ইতিহাসে যে প্রথম প্রজাতান্ত্রিক নির্বাচন হয়েছে সেই নির্বাচনে নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস 400টার মধ্যে 252টা সিট পেয়ে নির্বাচিত হয়েছে। The inauguration ceremony took place in the Union Buildings Amphitheatre in Pretoria today. একটা জায়গার নাম দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিয়ন বিল্ডিংস অ্যাম্পিথিয়েটার ইন প্রিটোরিয়া। সেইখানে আজকে সেই উদ্বোধন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে।
attended by political and dignitaries from more than 140 countries around the world. সারা বিশ্বের প্রায় 140টা দেশ থেকে বিশিষ্ট ব্যক্তি এবং রাজনীতিবিদরা এসেছে এই উদ্বোধনে অংশগ্রহণ করতে। Never again will this beautiful land experience the oppression of one by another, said Nelson Mandela in his address. Nelson Mandela তার বক্তব্যে বলেছেন যে আজকের পর থেকে আর কোনো দিন আর কেউ কারোর দ্বারা অপারেশন মানে টর্চার মানে অত্যাচারিত হবে না বা কারোর দমন হবে না। Jubilant scenes on the streets of Pretoria followed this ceremony with blacks, whites and colored celebrating together. তার শহরে রাস্তায় রাস্তায় দেখা যায় মানুষ আনন্দে উচ্ছ্বাস করছে, আনন্দ করছে এবং সেখানে ব্ল্যাক পিপল আছে, হোয়াইট পিপল আছে এবং বিভিন্ন বর্ণের লোক সবাই একসঙ্গে সেলিব্রেট করছে। More than 1 lakh South African men, women and children of all races sang and danced with joy. প্রায় 1 লক্ষেরও বেশি সাউথ আফ্রিকান ছেলে মেয়ে কচিকাচারা একসঙ্গে মানে বিভিন্ন বর্ণের লোক একসঙ্গে সাউথ আফ্রিকার তারা আনন্দে নৃত্য করছিল এবং আনন্দে তারা সেলিব্রেট করছিল। না এবার আমরা মেন পার্টটায় চলে আসছি। 10th May dawned bright and clear. 10ই মের কথা বলা হচ্ছে যেদিন ইনগরেশন মানে উদ্বোধনটা ছিল সেই দিন ডন মানে সেদিন যখন ভোর হলো সেই ভোরটা উজ্জ্বল এবং পরিষ্কার ছিল। For the past few days I had been pleasantly besieged by dignitaries and world leaders who were coming to pay their respects before the inauguration. এখানে আই মানে নেলসন ম্যান্ডেলা নিজে লিখছেন, বলছেন বিগত কয়েকদিন ধরে আই হ্যাড বিন প্লেজেন্টলি আমি সবসময় ঘেরাও হয়ে আছি। কাদের দ্বারা এবং আমার চারপাশে কারা কারা আছেন? ডিগনিটারিজ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এবং ওয়ার্ল্ড লিডার্স এবং ওয়ার্ল্ডের যারা বড় বড় পলিটিক্যাল মানে রাজনীতিবিদ বা যারা বড় বড় লিডার্স আছেন তাদের দ্বারা আমি ঘেরাও হয়ে আছি এবং সেটাতে প্লেজেন্টলি বিসিজ মানে এবং এই ঘেরাওতে আমি বেশ খুশি। এবং তারা কেন এসছেন? তারা আগেই এসছেন তাদের সম্মান জানানোর জন্য এবং তাদের সম্মানটা আমাকে জানানোর জন্য বিফোর দি ইনগরেশন মানে উদ্বোধনের আগেই বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং ওয়ার্ল্ড লিডাররা চলে এসছেন আমাকে সম্মান জানাতে এবং তারা সবসময় আমাকে ঘিরে আছেন এবং সেটাতে আমি বেশ খুশি। The inauguration would be the largest gathering ever of international leaders on South African soil. সাউথ আফ্রিকার মাটিতে এই আন্তর্জাতিক লিডার্সদের সবথেকে বড় একটা জমায়েত হতে চলেছে এই ইনগরেশন মানে এই উদ্বোধনী অনুষ্ঠানে। The ceremonies took place in the lovely sandstone amphitheater formed by the Union Buildings in Pretoria. প্রিটোরিয়া একটা খুব বিখ্যাত জায়গা, সেখানে ইউনিয়ন বিল্ডিংস আছে। ইউনিয়ন বিল্ডিংস মানে এগুলো হচ্ছে বড় বড় অফিস, যে অফিসে তাদের যে বড় বড় অফিসেস তারা সেই সমস্ত অফিসে বসে এবং অফিসের সামনে একটা অর্ধ গোলাকৃতি গ্যালারি মতো আছে যেটাকে অ্যাম্পি থিয়েটার বলা হয়। সেই অ্যাম্পি থিয়েটার বেলে পাথর মানে স্যান্ডস্টোনের তৈরি, সেইখানেই এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে চলেছে। For decades, this had been the seat of white supremacy, and now it was the site of a rainbow gathering of different colors and nations for the installation of South Africa's first democratic non-racial government. For decades, decade মানে 10 বছরকে decades বলা হয়, তোমরা বলা হচ্ছে অনেক বছর ধরে। This had been the seat of white supremacy, মানে এই ইউনিয়ন বিল্ডিংয়ে হোয়াইট কালার মানে সাদা চামড়ার লোক ছাড়া আর কেউ বসতে পারতো না। সুপ্রিমেসি মানে আধিপত্য, মানে সাদা চামড়ার লোকেদেরই আধিপত্য ছিল এই জায়গাটাতে। কোথায়? ওই অ্যাম্পি থিয়েটারে এবং ওই ইউনিয়ন বিল্ডিংসে। কিন্তু এখন ইট ওয়াজ দি সাইট অফ আ রেইনবো গ্যাদারিং, কিন্তু এখন এই অ্যাম্পি থিয়েটারে যারা জমায়েত হয়েছেন সেই জমায়েতের মধ্যে সব বর্ণেরই লোক আছেন, সেই জন্য উনি সেইটাকে রেইনবো গ্যাদারিং হিসেবে নাম দিয়েছেন নেলসন ম্যান্ডেলা। এবং শুধুমাত্র সব বর্ণের লোক আছেন তাই না, বিভিন্ন দেশেরও লোক এসে এখানে জমা হয়েছে। ফর দি ইনস্টলেশন অফ সাউথ আফ্রিকাস ফার্স্ট ডেমোক্রেটিক নন রেশিয়াল গভর্নমেন্ট। কিসের জন্য? একটা স্থাপনের জন্য। কি স্থাপনের জন্য? সাউথ আফ্রিকার প্রথম প্রজাতান্ত্রিক নন রেশিয়াল গভর্নমেন্টের জন্য। নন রেশিয়াল মানে যেখানে বর্ণের বিচারে মানুষকে আলাদা করা হবে না, এরকম একটা গভর্নমেন্টের স্থাপনের জন্য এরকম একটা রেইনবো গ্যাদারিংসের সৃষ্টি হয়েছে। কোথায়? প্রিটোরিয়ার অ্যাম্পি থিয়েটারে। On that lovely autumn day, I was accompanied by my daughter Zenani. On that lovely autumn day মানে 10th May, মে মাসটা যখন হয়, মে মাসে সাউথ আফ্রিকাতে অটম চলে, তো সেই জন্য বলছেন on that lovely autumn day. I was accompanied by my daughter Zenani. আমার সঙ্গে কে ছিল? আমার ডটার জেনানি ছিল। On the podium, Mr. de Klerk was first sworn in as the second deputy president. আর মঞ্চেতে মিস্টার de Klerk শপথ নিচ্ছিলেন কি হিসাবে? সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে। Then Thabo Mbeki
was sworn in as first deputy president. তারপরে থাবো এমবেকি ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। When it was my turn, যখন আমার পালা এলো, I pledged to obey and uphold the constitution. I pledged মানে promised. কি প্রমিস করেছিলাম? যে আমি কনস্টিটিউশনকে, সংবিধানকে মেনে চলবো, ওবে মানে মেনে চলা, আপহোল্ড আর সাপোর্ট করব। অ্যান্ড ডিভোট মাইসেলফ টু দি ওয়েল বিং অফ দ্য রিপাবলিক, এবং নিজেকে উৎসর্গিত করব কিসে? এই রিপাবলিক মানে সাউথ আফ্রিকার লোকেদের ভালো করার জন্য। টু দি অ্যাসেম্বল গেস্ট অ্যান্ড দি ওয়াচিং ওয়ার্ল্ড আই সেড, এবং অতিথি এসেছিল, জড়ো হয়েছিল, সেই জড়ো হওয়া অতিথিদের সামনে এবং পুরো বিশ্বের সামনে আমি বলেছিলাম, টুডে অল অফ আস ডু by your presence here confer glory and hope to newborn liberty. নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, আমি বলেছিলাম যে আজকে এই যে সবাই আমরা এখানে জড়ো হয়েছি এবং আমাদের উপস্থিতি জানিয়েছি, এই উপস্থিতি জানিয়ে আমরা এটাই জানাচ্ছি, লিবার্টি মানে স্বাধীনতা। নিউবর্ন কেন? কারণ তার আগে আমরা জানি যে সাউথ আফ্রিকাতে ওই অ্যাপার্থাইড ছিল, যেখানে স্কিন কালার মানে চামড়ার কালার হিসেবে আলাদা করা হতো, তো সেটা এখন আর নেই, সেই সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং বলছেন সবাই যে আমরা এখানে একত্রিত হয়েছে এবং সবার উপস্থিতিতে এটা প্রমাণ হয় যে এই নিউবর্ন লিবার্টিটা ভীষণ গৌরবময়, গ্লোরি অ্যান্ড ভীষণ আশাপ্রদ। আউট অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার that lasted too long must be born a society of which all humanity will be proud. তখন উনি বলছেন, অতীতের কথা একটু বলছেন, আউট অফ দ্য এক্সপিরিয়েন্স অফ এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার। এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার মানে ব্ল্যাক পিপল ওয়্যার টর্চার্ড বাই হোয়াইট পিপল, মানে সাদা চামড়া যারা লোক ছিলেন তারা ব্ল্যাক পিপলদের প্রায় 300 বছরের বেশি ধরে অনেক অত্যাচার করেছেন। তাদের কোনো স্বাধীনতা ছিল না, তাদের কোনো সুযোগ সুবিধা ছিল না এবং তাদেরকে দমন করে রাখা হয়েছিল। তো সেটাকে উনি এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার বলছে। তার মানে সুপ্রিমেসি বা আধিপত্য কাদের? হোয়াইট পিপলের টুয়ার্ডস দি ব্ল্যাক পিপল, এটাকে এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার বলা হয়েছে। বলছে এই যে এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার, যে দ্যাট লাস্টেড টু লং, কারণ প্রায় 300 বছরের বেশি সময় ধরে এটা হয়েছিল, সেই সময়টা একটা কম সময় নয়, সেই জন্যই উনি বলছেন লাস্টেড টু লং, মানে অনেক দিন ধরে এই টর্চার হয়েছে এবং এখন ইট মাস্ট স্টপ, কিন্তু এখন এটা বন্ধ হতেই হবে। এবং সেই বন্ধ হওয়ার পরে একটা নতুন শুরু আমরা করব। মাস্ট বি বর্ন মানে কোনো একটা নতুন জিনিসের জন্ম হবে। সেই নতুন জিনিসটা কি? আ সোসাইটি অফ উইচ, এমন একটা সমাজের জন্ম হবে যে সমাজে অল হিউম্যানিটি উইল বি প্রাউড, যেখানে হিউম্যানিটি মানে মানবতা, যে সমাজের কে দেখে মানবতা গর্ববোধ করবে। তার মানে যেখানে একটা মানবিক একটা সমাজ গঠন করা অবশ্যই দরকার, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে কাউকে আলাদা করা হবে না। উই হু ওয়্যার আউটলস নট সো লং অ্যাগো, গাইজ এখানে উই মানে সাউথ আফ্রিকার পিপলের কথা বলা হয়েছে। আউটলস মানে যাদেরকে অ্যাভয়েড করা হতো, যাদেরকে ভালো নজরে দেখা হতো না। কারণ কি? কারণ গোটা বিশ্বের লোক এখন যেমন নর্থ কোরিয়ার হয়েছে, নর্থ কোরিয়াকে কোনো দেশে ভালো চোখে দেখে না, বিকজ সেখানে ডিকটেটরশিপ বলে একটা নীতি চালু আছে, মানে একটাই লোক আছে, তার হাতে সব ক্ষমতা আছে এবং সেই চালায়। তো সেই রকমই যখন সাউথ আফ্রিকা এরকম বর্ণের বৈষম্য ছিল, মানে ব্ল্যাক পিপলকে আলাদা ট্রিট করা হতো, হোয়াইট পিপলকে আলাদা ট্রিট করা হতো, তো সেই জন্য পৃথিবীর অন্য কোনো কান্ট্রি সাউথ আফ্রিকাকে ভালো চোখে দেখতো না এবং অন্য কোনো কান্ট্রি সাউথ আফ্রিকার সঙ্গে ভালো সম্পর্ক বা সুসম্পর্ক রাখেনি। তো সেই জন্যই বলছেন উই হু ওয়্যার আউটলস নট সো লং, বলছে কিছুদিন আগেও আউটলস মানে আমাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। হ্যাভ টুডে বিন গিভেন দি রেয়ার প্রিভিলেজ টু বি হোস্ট টু দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড অন আওয়ার ওন সয়েল। কিন্তু সেই দিন এখন বদলে গেছে, কে আমাদেরকে সেই রেয়ার প্রিভিলেজ মানে বিশেষ অধিকার, তাহলে আমাদেরকে সেই খুব দুর্লভ সেই বিশেষ অধিকারটা দেওয়া আছে। কিসের অধিকার? টু বি হোস্ট মানে অতিথি সেবক, টু দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড অন আওয়ার ওন সয়েল, এবং আমাদের নিজেদের মাটিতেই এই যে 140টা দেশের ভালো ভালো রাজনীতিবিদরা বা ওয়ার্ল্ড লিডার্সরা বা বিশিষ্ট ব্যক্তিরা এসে জড়ো হয়েছে এবং আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তাদের সেবা করার। এটা কিন্তু বেশি দিন আগে নয়, এটা সম্ভব ছিল না, মানে কেউই কোনো কান্ট্রি কিন্তু আমাদের কান্ট্রিতে আসতে সম্মত ছিল না, কিন্তু এখন সেটা সম্ভব হয়েছে। এবং সেটার জন্য উনি বলছেন উই থ্যাঙ্ক অল of our distinguished international guests for having come to take possession with the people of our country of what is after all a common victory for justice, for peace, for human dignity. উনি বলছেন যে এই যে কেন এসেছেন এরা 140টা দেশের এই যে রাজনীতিবিদ বা বড় বড় ওয়ার্ল্ড লিডার্সরা কেন এসেছেন? কারণ যখন
ওনাদেরকে এটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এরপর থেকে বর্ণের বিচারে আর কোনো বৈষম্য করা হবে না, তার জন্যই ওনারা এসছেন। এবং সেই জন্য নেলসন ম্যান্ডেলা বলছেন উই থ্যাংক ইউ ফর আওয়ার ডিস্টিংগুইশ, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞ যে ওনারা এসে অংশগ্রহণ করেছেন। তার মানে এতে বোঝা যাচ্ছে 140টা কান্ট্রি থেকে প্রতিনিধিরা যখন এসছে, দ্যাট মিনস যে 140টা কান্ট্রি আমাদের সঙ্গে আছে। টেক পজেশন উইথ দ্য পিপল অফ আ কান্ট্রি, টেক পজেশন মানে আমাদের দেশের যে সমস্ত পিপল বা লোকজন আছে তাদের সঙ্গে, পজেশন মানে গাইস অধিকার, বা এখানে বলতে পারে একটা সম্পর্ক স্থাপন করতে এসছেন। অফ হোয়াট ইজ, এবং এই যে এসেছেন ওনারা, ওনাদের যে অংশগ্রহণ করা, এটাই হচ্ছে কি আ কমন ভিক্টরি, এটা হচ্ছে একটা জয়। কিসের জয়? জাস্টিসের জয়, শান্তির জয়, অ্যান্ড হিউম্যান ডিগনিটি, এবং মানবিক একটা যে ডিগনিটি আছে তার জয়। গাইস ডিগনিটি মানে আমরা জানি মর্যাদা, তাহলে মানবিক মর্যাদার জয়, জাস্টিসের জয় এবং শান্তির জয়। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন। অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, গাইস এমানসিপেশন মানে স্বাধীনতা, মুক্তি। সো বলছে উই হ্যাভ অ্যাট লাস্ট কথাটা কেন বলেছেন? কারণ অনেক যুদ্ধ করার পরে, অনেক কঠিন পরিশ্রমের পরে, অনেক ঝঞ্ঝা ঝাপটা সামলানোর পরে এই পলিটিক্যাল মুক্তিটা এসছে, এই যে পলিটিক্যাল এমানসিপেশন। এবং সেই জন্য বলছেন we have at last achieved our political emancipation. We pledge ourselves, এবং আমরা আমাদেরকেই প্রতিশ্রুতি দিচ্ছি, মানে আমরা নিজেদের কাছে এটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো, to liberate all our people from the continuing bondage of poverty, deprivation, suffering, gender and other discrimination. নেলসন ম্যান্ডেলা বলছেন যে আমাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, যেহেতু ভোট হয়েছিল, ভোটে ওনারা 252টা সিট পেয়েছিলেন, তো উনি বলছেন আমাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকছি যে এই জিনিসগুলো আমরা আমাদের পিপলের জন্য, মানে সাউথ আফ্রিকার লোকজনদের জন্য করব। কি করব? কন্টিনিউইং বন্ডেজ অফ পভার্টি মানে আমরা জানি দারিদ্রতা, এই যে বন্ডেজ মানে শিকল, এই যে আমার সাউথ আফ্রিকার লোকরা যে দারিদ্রতার একটা শিকলের মধ্যে আছে, সেটা থেকে তাদেরকে মুক্ত করার চেষ্টা করব। ডিপ্রাইভেশন, বঞ্চনার অনেক শিকার হয়েছে, সেটা থেকে তাদেরকে মুক্ত করব। সাফারিং মানে অনেক কষ্ট সহ্য করেছে। জেন্ডার মানে ছেলে মেয়ের মধ্যে আলাদা যে একটা বৈষম্য ছিল, সেটাকে আমরা দূর করব। অ্যান্ড আদার ডিসক্রিমিনেশন, তার মানে যা বৈষম্য আছে সেই বৈষম্যগুলোকে আমরা দূর করব এবং আমাদের সাউথ আফ্রিকার পিপল যারা আছে তাদেরকে আমরা দারিদ্রতা থেকে এবং বঞ্চনা থেকে এবং কষ্ট থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। নেভার অ্যান্ড নেভার again shall it be that this beautiful land will again experience the oppression of one by another. 3বার নেভার বলেছেন, তা উনি বলছেন এই জিনিসটা আর কখনো হবে না। কি হবে না? যে এক্সপিরিয়েন্স মানে অনুভব করা, মানে একটা পার্টিকুলার জাতি আর একটা জাতিকে দমন করবে বা টর্চার করবে, সেটা জাতির হিসাবে হতে পারে বা স্কিন কালারের হিসাবে হতে পারে, তার মানে ধর্মের উপর ভিত্তি করে বা বর্ণের উপর ভিত্তি করে এই সাউথ আফ্রিকার এই সুন্দর জমিতে আর কোনো দিন কেউ টর্চার্ড মানে অত্যাচারিত হবে না, বা কাউকে দমন করা হবে না, বা কেউ কষ্ট সহ্য করবে না, বা কেউ বঞ্চনার শিকার হবে না। এই সমস্ত প্রতিশ্রুতি সেই ইনগরেশন দিন নেলসন ম্যান্ডেলা তার ফেলো সাউথ আফ্রিকান পিপলদের কাছে করেছিলেন। শুধু সাউথ আফ্রিকান পিপলদের কাছে নয়, সেখানে যারা বিশিষ্ট ব্যক্তি ছিল এবং আদার কান্ট্রিজকে যারা রিপ্রেজেন্ট করেছিল, সেই সব কান্ট্রিকে নেলসন ম্যান্ডেলা এই প্রতিশ্রুতিটা দিয়েছিলেন। দ্য সান শ্যাল নেভার সেট অন সো গ্লোরিয়াস আ হিউম্যান অ্যাচিভমেন্ট। গ্লোরিয়াস মানে আমরা জানি গৌরবময়। তো উনি বলেছিলেন, নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, দ্য সান শ্যাল নেভার সেট মানে সূর্য কোনো দিন অস্ত যাবে না। এই হিউম্যান অ্যাচিভমেন্ট, কোন হিউম্যান অ্যাচিভমেন্ট? এই যে অ্যাপার্টহেড, এটা একটা খুব বড় একটা পলিটিক্যাল সিস্টেম অনেক দিন ধরে চলে আসছিল, সেটাকে ভেঙে যে একটা গৌরবময় নতুন সমাজের সৃষ্টি হয়েছে। তো বলছেন এই নতুন সমাজ কোনোদিন অস্ত যাবে না, এই সমাজ কি হবে? এখন এবারে সামনের দিকে এগিয়ে যাবে। সেই জন্য উনি বলছেন দ্য সান শ্যাল নেভার সেট অন সো গ্লোরিয়াস এ হিউম্যান অ্যাচিভমেন্ট। লেট ফ্রিডম রেন মানে স্বাধীনতাকে রেন মানে রাজত্ব করতে দাও। গড ব্লেস আফ্রিকা। A few moments later, we all lifted our eyes in awe as a spectacular array of South African jets, helicopters, troop carriers roared in perfect formation over the Union buildings. তারপরে একটা হয় না, ওই অনুষ্ঠানের একটা অংশ ছিল যে জেট প্লেন ওড়ানো হচ্ছিল। এই স্পিচটা যখনই নেলসন ম্যান্ডেলা শেষ হলো তার কিছুক্ষণ পরে উই অল লিফটেড আওয়ার আইজ, আমরা সবাই, নেলসন ম্যান্ডেলা বলছেন আমি এবং যারা ছিল সবাই উপস্থিত,
সবাই আমরা আমাদের চোখ তুলে কি দেখলাম, অবাক হয়ে দেখলাম বা অভিভূত হয়ে দেখলাম আর স্পেকট্যাকুলার মিনস দর্শনীয়, অ্যারে অফ সাউথ, অ্যারে মিনস বলতে পারো লাইন বা একটা বিশেষ ধরনের ডিজাইন অফ সাউথ আফ্রিকান জেটস, হেলিকপ্টার্স অ্যান্ড ট্রুপ ক্যারিয়ার্স। এই যে ট্রুপ ক্যারিয়ার্স মানে যারা ধরো বড় বড় এক ধরনের বিশেষ হেলিকপ্টার, যে হেলিকপ্টার করে সৈন্যদলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। তো এরা সবাই মিলে আকাশে উড়ছিল এবং তারা এত সুন্দরভাবে উড়ছিল যে একটা ডিজাইন ফর্ম করেছিল আকাশের মধ্যে, রোড ইন পারফেক্ট ফরমেশন, এবং তারা ইউনিয়ন বিল্ডিংসের ওপরেই উড়ছিল। ইট ওয়াজ নট অনলি আ ডিসপ্লে অফ পিন পয়েন্ট প্রিসিশন, এটা শুধুমাত্র পিন পয়েন্ট মানে খুবই সূক্ষ্ম, একটা প্রিসিশন মানে অ্যাকিউরেসির একটা এক্সাম্পল ছিল, তাই নয় যে মানে এটা একটা এক্সাম্পল ছিল যে হাউ গুড দেয়ার সোলজার্স আর, হাউ এক্সপার্ট দেয়ার সোলজার্স আর, সেটাও বোঝা যাচ্ছিল তাদের এই সুন্দর একটা অ্যারে, এই যে ডিজাইন তারা আকাশে তৈরি করছিল সেটা দেখে। অ্যান্ড মিলিটারি ফোর্স, এবং তার থেকে এটাও বোঝা যাচ্ছিল তাদের মিলিটারি ফোর্স কত শক্তিশালী। বাট আ ডেমনস্ট্রেশন অফ দ্য মিলিটারিজ লয়ালটি টু দ্য ডেমোক্রেসি, শুধুমাত্র এটা নয় যে কত দক্ষ ওদের মিলিটারি ফোর্স এবং কত শক্তিশালী সেটা নয়, তাছাড়াও আর একটা জিনিস ডেমনস্ট্রেট, এটা আর একটা জিনিসকে দেখিয়েছিল কি, অফ দ্য মিলিটারি লয়ালটি মানে মিলিটারির বিশ্বস্ততা, টু দি ডেমোক্রেসি মানে প্রজাতন্ত্র, মানে এটা বোঝাচ্ছিল যেহেতু মিলিটারি এখানে অংশগ্রহণ করেছিল তার মানে এটাই বোঝাচ্ছিল, এটাই ডেমনস্ট্রেট করেছিল যে মিলিটারি ইজ অলসো সাপোর্টিং দিস ডেমোক্রেসি, মানে মিলিটারিও এই প্রজাতন্ত্রের পক্ষে ছিল। টু আ নিউ গভর্নমেন্ট দ্যাট হ্যাড বিন ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি ইলেক্টেড, এবং এটাও বোঝা যাচ্ছিল যে তাহলে এই মিলিটারিও, এই যে নতুন গভর্নমেন্ট একটা গঠন করা হয়েছিল যেটাকে নির্বাচনের মাধ্যমে এবং ফেয়ার নির্বাচন মানে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছিল, সেটাকে মিলিটারিও তাদের সাপোর্ট করছিল। অনলি মোমেন্টস বিফোর the highest generals of the South African Defence Force and Police, the chest bedecked with ribbons and medals from days gone by, saluted me and pledged their loyalty. এবং এই যে একটা শো হয়েছিল আকাশে, এই শোটা হওয়ার কিছুক্ষণ আগেই যে খুব বড় বড় যে সাউথ আফ্রিকার ডিফেন্সের যে অফিসাররা ছিলেন এবং যাদের বেডেক্ট মানে ডিফেন্সের অফিসাররা ছিল বা পুলিশরা ছিলেন, যাদের চেস্ট বেডেক্ট মানে যাদের চেস্ট ভর্তি ছিল কি দিয়ে, রিবনস অ্যান্ড মেডেলস দিয়ে, অফ ডেজ গন বাই, মানে বোঝা যাচ্ছিল তারা অনেক সাহসিকতার যদি পরিচয় দেয় তাহলে মেডেলস দেওয়া হয়, রিবনস দেওয়া হয়, এবং তাদের বুকের মধ্যে সে রিবনস আর মেডেলস দেখে বোঝা যাচ্ছিল যে তারা অনেক উঁচু পদে আছে এবং তারা অনেক সাহসী অফিসার্স। এবং তারা কি করেছিল, তারা স্যালিউটেড মি, এবং তারা আমাকে স্যালিউট করেছিল, অ্যান্ড প্লেজড দেয়, এবং তারাও এইটা প্রতিশ্রুতি দেয় যে তারা এই নতুন গভর্নমেন্টের প্রতি বিশ্বস্ত থাকবে। I was not unmindful of the fact that not so many years ago, before they would not have saluted but arrested me. নেলসন ম্যান্ডেলা তখন বলছেন যে ওনাদের চেস্ট থেকে বুঝতে পারছিলাম যে তারা কত বড় বড় অফিসার একটা পুলিশের বা একটা ডিফেন্সের, এবং তারা আমাকে স্যালিউট করছিল। কিন্তু আমি এইটাও ভুলিনি যে খুব বেশি বছর আগে নয়, এই সেম পুলিশ অফিসার্স তারা কি করেছিল, তারা আমাকে স্যালিউট করার পরিবর্তে অ্যারেস্ট করেছিল, এবং সেই পুলিশ অফিসাররা বা সেই ডিফেন্সের লোকরাই আজকে আমাকে স্যালিউট করেছে। যখন তারা আমাকে স্যালিউট করেছিল আমার কিন্তু এই ব্যাপারটাও মাথায় ছিল। ফাইনালি a chevron of Impala jets left a smoke trail of the black, red, green and blue and gold of the new South African flag, এবং তারপরে শেষে শেভরন মানে বলতে পারো একটা গ্রুপ অফ ইম্পালা জেটস, একটা ইম্পালা জেটস একটা গ্রুপ, তারা কি করে, তারা একটা শো দেখিয়েছিল, সেই শোটাতে তারা কী হয়েছিল, লেফট আ স্মোক ট্রেল, মানে তাদের যে জেট থেকে ধোঁয়া নির্গত হচ্ছিল সেই ধোঁয়াটা বিভিন্ন কালারে, কিছু ইম্পালা জেটসের ধোঁয়ের কালার ছিল ব্ল্যাক, কিছু রেড, গ্রিন, ব্লু আর গোল্ড, যেগুলো ছিল সাউথ আফ্রিকার নিউ ফ্ল্যাগের কালার। এবং তার মানে বোঝা যাচ্ছিল তারা সেই ইম্পালা জেটগুলো আকাশে নতুন সাউথ আফ্রিকা ফ্ল্যাগটা সৃষ্টি করেছিল তাদের দক্ষতার মাধ্যমে। The day was symbolized for me by the playing of our two national anthems. The day was symbolized মানে চিহ্নিত করা, তাহলে সিম্বলাইজ মানে কি চিহ্নিত করেছিল সেই দিনটা, ফর মি আমার জন্য, বাই দ্য প্লেয়িং অফ আওয়ার টু ন্যাশনাল অ্যান্থেমস অ্যান্ড দ্য ভিশন অফ হোয়াইট সিঙ্গিং এনকোসি সেকেলেল I Africa and black singing Die Stem, the old anthem of Republic.
নাও এই দিনটা চিহ্নিত করেছিল আরেকটা বিষয়, কি বিষয়, যখন ন্যাশনাল অ্যান্থেম প্লে করা হয়েছিল, এবং সেই সময় দুটো ন্যাশনাল অ্যান্থেম ছিল, একটা ফর হোয়াইট পিপল, একটা ফর ব্ল্যাক পিপল। এবং যেহেতু এই যে নতুন গভর্নমেন্ট ফর্ম হতে চলছে, সেখানে বর্ণের কোনো বৈষম্য থাকবে না, সেই জন্য নেলসন ম্যান্ডেলা এটা ডিসাইড করেন যে দুটো ন্যাশনাল অ্যান্থেমই প্লে করা হবে, এবং সেই দুটো ন্যাশনাল অ্যান্থেমই প্লে করা হয়েছিল। Although that day neither group knew the lyrics of the anthem they once despised, they would soon know the words by heart. বলছে তখন নেলসন ম্যান্ডেলা বলছে যদিও ব্ল্যাক পিপল যে ন্যাশনাল অ্যান্থেমটা গাইছিল সেটা হোয়াইট পিপল দে ডিড নট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারেনি, বা হোয়াইট পিপল যে ন্যাশনাল অ্যান্থেমটা গেয়েছিল সেটা ব্ল্যাক পিপল বুঝতে পারেনি। কিন্তু নেলসন ম্যান্ডেলা বলছে খুব তাড়াতাড়ি ব্ল্যাক পিপল উইল আন্ডারস্ট্যান্ড the white people's national anthem আর white people will understand the black people's national anthem। তার মানে উনি বলতে চাইছেন যে খুব তাড়াতাড়ি এই ব্ল্যাক পিপল আর হোয়াইট পিপল তারা একজন আরেকজনের ন্যাশনাল অ্যান্থেমটা বুঝতে পারবে এবং প্রত্যেকটা শব্দকে তারা মুখস্থ করবে। তার মানে উনি এখান থেকে একটা ভিশন দিচ্ছেন বা একটা মেসেজ দিচ্ছেন যে উনি তখনই এই দুটো ন্যাশনাল অ্যান্থেম প্লে করে এটা বুঝিয়ে দিয়েছিলেন সাউথ আফ্রিকান পাবলিককে, বা ওখানে বিশেষত যারা হোয়াইট পিপল আছে তাদেরকে, যে তোমাদের ভয়ের কিছু নেই। কারণ এটা নেলসন ম্যান্ডেলা খুব ইজিলি করতে পারতেন যে ঠিক আছে 300 বছর ধরে হোয়াইট পিপল অত্যাচার করে এসেছে ব্ল্যাক পিপলদের, নাও ব্ল্যাক পিপল গট দি অপরচুনিটি, কারণ উনি ব্ল্যাক পিপলকে রিপ্রেজেন্ট করছেন, তো উনি খুব ইজিলি বলতে পারতেন, তো উনি খুব ইজিলি এটা করতে পারতেন যে এখন থেকে যা হবে সব ব্ল্যাক পিপলের অ্যাডভান্টেজের জন্য হবে। কিন্তু এই দুটো ন্যাশনাল অ্যান্থেম প্লে করে উনি এটা বুঝিয়েছিলেন যে আগে যা হয়ে গেছে, কিন্তু এখন ঘৃণার কোনো জায়গা বা বৈষম্যের কোনো জায়গা এই সমাজে থাকবে না। যতই হোয়াইট পিপল ব্ল্যাক পিপলকে টর্চার করুক, এখন থেকে একটা নতুন শুরু হবে, সেখানে ব্ল্যাক পিপল অ্যান্ড হোয়াইট পিপল দে আর গোয়িং টু গেট সেম অ্যাডভান্টেজেস। এবং সেটাই এই দুটো ন্যাশনাল অ্যান্থেম প্লে করে উনি ওই বিষয়টাকে চিহ্নিত করেছিলেন পৃথিবীর সামনে এবং সাউথ আফ্রিকান পিপলের সামনে। অন দ্য ডে অফ দ্য ইনগরেশন আই ওয়াজ ওভারওয়েলমড উইথ আ সেন্স অফ হিস্ট্রি। যেদিন উদ্বোধনটা হয়েছিল সেই দিন আই ওয়াজ ওভারওয়েলমড মানে অভিভূত হয়ে যাও। আর সেন্স অফ হিস্ট্রি মানে একটা ঐতিহাসিক একটা ব্যাপার যে হতে চলেছে, এবং এই জিনিসটা আজকে যে উদ্বোধনটা হচ্ছে সেটা ইতিহাস হয়ে থাকবে, তো এটার একটা যে অনুভূতি, সেই অনুভূতিটা আমাকে কী করেছিল, অভিভূত করে দিয়েছিল। ইন দি ফার্স্ট ডেকেড অফ দ্য 20th century, a few years after the bitter Anglo-Boer War and before my own birth, the white-skinned peoples of South Africa patched up their differences and erected a system of racial domination against the dark-skinned people of their own land. Okay, in the first decade, তারপরে উনি ওনার একটু শৈশবকালে চলে যাচ্ছে। A few years after the bitter Anglo-Boer War, মানে বিটার মানে খুব তিক্ত, অ্যাংলো-বোর ওয়ার এই যুদ্ধটাও খুব একটা তিক্ত অভিজ্ঞতা ছিল মানুষের জন্য। সেইটা হওয়ার কিছু বছর পরেই, বিফোর মাই ওন বার্থ, আর আমার জন্মের কিছু আগেই, দি হোয়াইট স্কিন পিপল অফ সাউথ আফ্রিকা, মানে সাউথ আফ্রিকার যে সাদা চামড়ার লোক ছিল তারা কী করেছিল, প্যাচড আপ, মানে দে স্টার্টেড বা দে মেড, তারা তৈরি করেছিল কি, দেয়ার ডিফারেন্সেস, তারা একটা বৈষম্যের সৃষ্টি করেছিল বিটুইন হোয়াইট স্কিন পিপল অ্যান্ড ব্ল্যাক স্কিন পিপল, অ্যান্ড ইরেক্টেড, দাঁড় করিয়েছিল কি, আ সিস্টেম অফ রেশিয়াল ডমিনেশন, এবং এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছিল যেখানে রেশিয়াল ডমিনেশন মানে একটা স্পেশাল কালারের চামড়ার লোক আর একটা চামড়ার লোকের ওপরে আধিপত্য স্থাপন করবে, এরকম একটা সিস্টেম তারা দাঁড় করেছিল। অবভিয়াসলি ইন দিস কেস সেটা কী হয়েছিল, যে হোয়াইট স্কিন পিপল আর গোয়িং টু ডমিনেট ব্ল্যাক স্কিন পিপল, এবং সেরকম একটা সিস্টেম দাঁড় করানো। দি স্ট্রাকচার দে ক্রিয়েটেড ফর্ম দি বেসিস অফ ওয়ান অফ দি হার্শেস্ট মোস্ট ইনহিউমেন সোসাইটিজ দি ওয়ার্ল্ড হ্যাজ এভার নোন। এবং তারা যে স্ট্রাকচার, তারা যে নিয়মকানুন বা তারা যে একটা সিস্টেম তৈরি করেছিল, সেই সিস্টেমটা কি হয়েছিল, ক্রিয়েটেড দ্য বেসিস, এবং সেটাই ছিল একটা আরম্ভ বা শুরু কিসের, ওয়ান অফ দ্য হার্শেস্ট মানে কঠোর, মোস্ট ইনহিউম্যান মানে অমানবিক একটা সমাজের। তার মানে ওই যে সিস্টেমটা, সেই সিস্টেমটাই গোড়াপত্তন করে কিসের, একটা কঠোর, একটা অমানবিক একটা সমাজের, যেটা দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার নোন, মানে বিশ্বে এর আগে এরকম জানা যায়নি। এই প্রথম সাউথ আফ্রিকাতেই এরকম একটা সিস্টেম তারা দাঁড় করায়। নাও ইন দি লাস্ট ডেকেড অফ 20th century অ্যান্ড মাই ওন 8th decade অ্যাজ এ ম্যান, তাহলে প্রথম শুরু হয়েছিল এই সিস্টেমটা কবে, ফার্স্ট ডেকেড অফ 20th century, তার মানে 1900 থেকে 1910 খ্রিস্টাব্দের মধ্যে। আর এখন কি চলছে, লাস্ট ডেকেড অফ 19th century, মানে
মানে 1990 থেকে 2000, এটাকে বলে লাস্ট ডেকেড। তাহলে এই সময়ে আমার নিজেরই এই ডেকেড মানে আমারই মানুষ হিসাবে 80 বছর হয়ে গেল, মানে আমার নিজেরই বয়স 80 বছর হয়ে গেল। দ্যাট সিস্টেম হ্যাড বিন ওভারটার্নড ফর এভার, ও সেই সিস্টেমটাকে ওভারটার্ন মানে অ্যাবলিশড, মানে চিরকালের জন্য সেটাকে ওভারটার্ন মানে কী করা হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। অ্যান্ড রিপ্লেসড বাই ওয়ান দ্যাট রেকগনাইজ দি রাইটস অ্যান্ড ফ্রিডমস অফ অল পিপলস, এবং তার পরিবর্তে সেটাকে রিপ্লেস করা হয়েছে, সেটাকে পরিবর্তিত করে কী নেওয়া হয়েছে, এমন একটা গভর্নমেন্টে গঠন করা হয়েছে যেটা রেকগনাইজ, যেটা চিনতে পারে দি রাইটস অ্যান্ড ফ্রিডমস অফ অল পিপল, যে সব মানুষের রাইটস, অধিকার এবং স্বাধীনতা সেটাকে তারা সম্মান করে, রিগার্ডলেস অফ দি কালার অফ দেয়ার স্কিন। তাদের কালার অফ দেয়ার স্কিন যাই হোক, সেই কালার অফ স্কিন না দেখে, মানে বর্ণ বৈষম্য না করে প্রত্যেকটা মানুষের যে একটা নির্দিষ্ট অধিকার আছে, যে একটা নির্দিষ্ট স্বাধীনতা আছে, সেইটাকে চিনতে পেরেছে এই নতুন গভর্নমেন্ট এবং সম্মান করে এই গভর্নমেন্ট। 1910 খ্রিস্টাব্দে যে চিত্রটা ছিল একটা সোসাইটির, একটা ইনহিউম্যান, একটা হার্শ মানে কঠোর একটা অমানবিক সোসাইটি ছিল সমাজ, সেইটাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে তার পরিবর্তে এমন একটা সমাজের সৃষ্টি হতে চলেছে যেখানে কোনো বর্ণের ওপর ভিত্তি করে, মানে কোনো স্কিন কালার উপর ভিত্তি করে মানুষকে স্বাধীনতা বা অধিকার দেওয়া হবে না। দ্যাট ডে হ্যাড কাম অ্যাবাউট থ্রু দি আনইম্যাজিনেবল স্যাক্রিফাইসেস অফ থাউজেন্ডস অফ মাই পিপল। বলছে দ্যাট ডে, এই যে আজকের এই দিনটা এসেছে, হ্যাড কাম অ্যাবাউট থ্রু দি আনইম্যাজিনেবল মানে অকল্পনীয় স্যাক্রিফাইসেস। স্যাক্রিফাইস মানে ত্যাগ, মানে হাজার হাজার আমার মানুষের, মাই পিপল মানে নেলসন ম্যান্ডেলা যে ব্ল্যাক পিপল, মানে হাজার হাজার ব্ল্যাক পিপলের অকল্পনীয় ত্যাগের ফলে কিন্তু আমরা আজকে এই দিনটাকে দেখতে পাচ্ছি। পিপল হুজ সাফারিংস অ্যান্ড কারেজ ক্যান নেভার বি কাউন্টেড অর রিপেড, মানে যে মানুষগুলো সাফারিং মানে তারা যে কত কষ্ট করেছে এবং তারা যে কী সাহসিকতার পরিচয় দেখিয়েছে, সেটাকে গুণে শেষ করা যাবে না বা সেটার কখনো পরিশোধও করা যাবে না। আই ফেল্ট দ্যাট ডে অ্যাজ আই হ্যাভ অন সো মেনি আদার ডেজ দ্যাট আই ওয়াজ সিম্পলি দি সাম অফ অল দোজ আফ্রিকান পেট্রিয়ার্স হু হ্যাড গন বিফোর মি। আই ফেল্ট দ্যাট ডে, বলছে আমি সেই দিন মানে ইনগরেশনের দিন সেটা অনুভব করেছিলাম, এবং শুধু সেই দিনই নয়, আমি এর আগেও অনেকবার এই ব্যাপারটা অনুভব করেছি। কি যে আই ওয়াজ সিম্পলি দি সাম অফ অল দোজ আফ্রিকান পেট্রিয়ার্স, যে আমি আজকে যে এই জায়গাতে দাঁড়িয়ে আছি এটা আমার একার জন্য নয়, আমি দাঁড়িয়ে আছি ব্ল্যাক স্কিন পিপল যারা পেট্রিয়ার্স ছিল, যারা এই অ্যাপার্থহেডের আগেনস্টে যুদ্ধ করেছিল, কঠোর সংগ্রাম করেছিল, ত্যাগ স্বীকার করেছিল, কষ্ট সহ্য করেছিল, সেই এবং তারা সাহসিকতার পরিচয় দেখেছিল। সেই আফ্রিকান প্যাট্রিয়টসদের মিলিত প্রচেষ্টা বা মিলিত কষ্ট বা মিলিত ব্রেভিটি বা সাহসিকতার যোগফল হচ্ছে আজকের দিনটা বা আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেইটার। তার মানে উনি বলতে চাইছেন এটা যে আমি যে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি বা আমরা যে একটা নতুন সোসাইটি গঠন করতে চলেছি, এখানে আমার অবদান খুবই কম। এই যে আমরা আজকে এরকম একটা সোসাইটি গঠন করতে চলেছি বা গঠন করতে পেরেছি, সেটার শ্রেয়টা যায় আমার যারা ফেলো আফ্রিকান হাজার হাজার পেট্রিয়টস আছেন, যারা তাদের জীবন দিয়েছিলেন, স্যাক্রিফাইসেস করেছিলেন, তাদের প্রতি। দ্যাট লং অ্যান্ড নোবেল লাইন এন্ডেড, বলছে সেই যে লং অ্যান্ড নোবেল মানে মহান লাইন, মানে লং অ্যান্ড নোবেল লাইন কেন বলা যায়, আমরা বলা হচ্ছে অনেক লোক এই স্বাধীনতার সংগ্রাম করেছিল, অনেক ব্ল্যাক পিপল, তো সেই জন্য প্রচুর লোক ছিল সেখানে, তো সেই জন্য সেই লাইনটাকে বলছেন অনেক লম্বা একটা লাইন, মানে অনেক স্যাক্রিফাইস বা অনেক সংগ্রামের পরেই এই জয়টা এসেছে। তো সেই জন্য বলছেন যে এই লাইনটা এখানেই শেষ হচ্ছে, মানে এর পরে আর কোনো ব্ল্যাক পার্সন বা আর কোনো ব্ল্যাক পেট্রিয়ট বা আর কোনো আফ্রিকান পেট্রিয়ট স্যাক্রিফাইস করতে হবে না বা তাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে না, সাফারিংস বা কষ্ট স্বীকার করতে হবে না। সেই কষ্ট কঠিন সংগ্রামের শেষ হতে চলেছে। অ্যান্ড নাও বিগ্যান আগেন উইথ মি, এবং তারপরে এইখান থেকে আমার থেকে একটা নূতন শুরু হচ্ছে। I was pained that I was not able to thank them and that they were not able to see what their sacrifices had brought. বলছে I was pained মানে আমার খুবই খারাপ লাগে, আমি খুবই ব্যথা পাই, বেদনা পাই যখন আমি এটা ভাবি যে যারা এই আজকের সমাজটা গঠন করার জন্য এত স্যাক্রিফাইস করলো, এত কষ্ট সহ্য করলো, তারা কিন্তু এইটা দেখে যেতে পারলো না, এবং সেই ব্যাপারটা আমি খুব কষ্ট পাই। এবং তার সাথে সাথে আমার এটা ভেবেও কষ্ট হয় যে আমি
তাদেরকে একটা থ্যাংক ইউ মানে তাদের একটা কৃতজ্ঞতাও জানাতে পারলাম না তাদের এই স্যাক্রিফাইসের জন্য। দি পলিসি অফ অ্যাপার্টহেড ক্রিয়েটেড এ ডিপ অ্যান্ড লাস্টিং উন্ড ইন মাই কান্ট্রি। ডিপ মানে বুঝতে পারছি খুব গভীর, এবং লাস্টিং মানে যেটা উন্ড মানে একটা ক্ষত। মানে যে অ্যাপার্টহেডের যে পলিসি মানে তাদের যে সিস্টেম ছিল, তাদের যে নিয়ম ছিল, সেটা এমন আমার সাউথ আফ্রিকান পিপলের মনের উপরে এমন একটা গভীর ক্ষতর সৃষ্টি করেছে যেটা অনেক দিন থাকবে, লাস্টিং ওন্ড। অ্যান্ড মাই পিপল মানে ব্ল্যাক পিপলের কথা হয়েছে। All of us will spend many years, if not generations, recovering from that profound hurt. বলছে আমরা সবাই মানে ব্ল্যাক পিপল অনেক বছর কাটাবো, ইফ নট জেনারেশন, হয়তো বছর কেন, হয়তো কয়েকটা জেনারেশন কেটে যাবে, কি এই যে প্রোফাউন্ড হার্ট, এই যে আমার ব্ল্যাক পিপলের উপরে এত অত্যাচার হয়েছিল, এত দমন হয়েছিল, এত নিপীড়ন হয়েছিল, সেইটা ভুলতে আমার মানুষে মানে ব্ল্যাক পিপলের আমি জানি অনেক বছর লেগে যাবে বা অনেক জেনারেশনও লেগে যেতে পারে। বাট the decades of oppression and brutality had another unintended effect. কিন্তু সত্যি মানে নেলসন ম্যান্ডেলা বলছে সত্যি যে ওই যে অ্যাপার্টহেড যে সিস্টেমটা করে গেছিলো সেটা ব্ল্যাক পিপলদের প্রতি যে ক্ষতি করে গেছে, ব্ল্যাক পিপলদের মনে যেভাবে ক্ষত সৃষ্টি করে গেছে, সেটা সামলাতে অনেক দিন লাগবে বা অনেক বছর লেগে যেতে পারে। কিন্তু এই ডেকেডস অফ অপারেশন মানে এই যে বছরের পর বছরে যে একটা নিপীড়ন বা অত্যাচার, এর আর একটা আনইনটেন্ডেড মানে ইচ্ছা করা হয়নি, মানে যেটা ইচ্ছা করে করা হয়নি, অনিচ্ছা সত্ত্বেও হয়েছে। আর একটা এফেক্টও আছে, একটা এফেক্টও ব্ল্যাক পিপলদের উপরে যে তাদের মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, আর একটা আনইনটেন্ডেড এফেক্টও হয়েছে। কী সেটা? অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট ইট প্রডিউস দি অলিভার থাম্বোস, দি ওয়াল্টার সিসুলাস, দি চিফ লুথুলিস, the Yusuf Dadus, the Bran Fishers, the Robert Subukius of our time, men of such extraordinary. উনি কি বলছেন যে এই যে নামগুলো করছেন না, ওই যে বছরের পর বছরে যে নির্যাতন একটা পার্টিকুলার বর্ণের লোকের প্রতি, সেটা থেকে কী সৃষ্টি হয়েছিল? এই ধরনের লোকের সৃষ্টি হয়েছিল, এই অলিভার থাম্বোস, ওয়াল্টার সিসুলাস অ্যান্ড অল। এবং শুধুমাত্র সৃষ্টি হয়েছিল তাই না, আনইনটেন্ডেড কেন বলছেন? কারণ এই যে দে ওয়ার এক্সট্রাঅর্ডিনারি পিপল, মানে তারা মানুষ হিসেবে অসাধারণ ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু এই স্বাধীনতার সংগ্রামের জন্য তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। তো সেই জন্য উনি কী বলছেন, যেহেতু তারা আমাদের মধ্যে নেই, এত এক্সট্রাঅর্ডিনারি ম্যান, এই যে অসাধারণ মানুষ যারা আমাদের মধ্যে এখন থাকলে অনেক হিউম্যানিটির জন্য মানে সমাজের জন্য বা সোসাইটির জন্য অনেক ভালো ভালো কাজ করতে পারত, কিন্তু তারা স্বাধীনতার সংগ্রামের যুদ্ধ করতে করতে তাদের জীবনকে উৎসর্গিত করেছেন। তার ফলে আমরা এই ভালো মানুষগুলোকে কী করেছি, আমরা আজকে হারিয়ে ফেলেছি। এবং এইটাকে উনি আনইনটেন্ডেড এফেক্ট বলছেন। দ্যাট কারেজ, উইজডম, জেনারসিটি দ্যাট দেয়ার লাইক মে নেভার বি নোন অ্যাগেন, মানে তাদের এই সমস্ত লোকগুলো এত সাহস ছিল, উইজডম জ্ঞান ছিল, জেনারস মানে তারা এত উদার ছিল যে তারা হিউম্যানিটির জন্য অনেক কিছু করতে পারত, কিন্তু তারা স্বাধীনতার সংগ্রামে তাদের জীবন দিয়ে দিয়েছে এবং সেই লোকগুলোকে আমরা আজকে হারিয়ে ফেলেছি। Perhaps it requires such depths of oppression to create such heights of character. গাইজ এখানে লেখা আছে দেখো, ডেপথ অফ অপারেশন টু ক্রিয়েট সাচ হাইটস অফ ক্যারেক্টার। এই ধরনের মানুষ যদি তৈরি করতে হয় যার এত সাহস, এত জ্ঞান এবং এত উদারচেতা, এবং এই ধরনের মানুষ তৈরি করতে গেলে ডেপথস অফ সেই ধরনের অত্যাচার হতে হয়। তার মানে অত্যাচারটা এতই প্রবল হয়ে গেছিল যে সেই প্রবল অত্যাচার বা প্রবল নিপীড়ন বা প্রবল আনজাস্ট, প্রবল অন্যায়, এবং সেই অন্যায় থেকেই সৃষ্টি হয়েছিল এই ধরনের ক্যারেক্টারের মানুষের। তার মানে এখান থেকে নেলসন ম্যান্ডেলা উনি এটাও বলতে চাইছেন যে এই ধরনের মানুষ যে তৈরি হয়েছিল, এই মানুষগুলো তৈরি হয়েছিল কিন্তু ওই অত্যাচার থেকে। যদি ব্ল্যাক পিপল ওইভাবে অত্যাচারিত না হতো, ওইভাবে নিপীড়িত না হতো এবং ওদের উপর যদি এত অন্যায় না করা হতো, তাহলে কিন্তু এরকম লোক কোনোদিনই সৃষ্টি হতো না। মাই কান্ট্রি ইজ রিচ ইন মিনারেলস অ্যান্ড জেমস দ্যাট লাই বিনিথ ইটস সয়েল। তারপরে নেলসন ম্যান্ডেলা বলছেন আমাদের দেশ রিচ, কী দিয়ে? মানে আমাদের মাটির নিচে জেমস আর মিনারেলস, খনিজ অনেক পাওয়া যায়। বাট আই হ্যাভ অলওয়েজ নোন দ্যাট ইটস গ্রেটেস্ট ওয়েলথ ইজ ইটস পিপল। কিন্তু আমার সবসময় এটা বিশ্বাস বা আমি সবসময় জানি বা আমি সবসময় জানতাম যে আমাদের সবথেকে গ্রেটেস্ট ওয়েলথ মানে সবথেকে মহান সম্পদ হচ্ছে আমাদের সাউথ আফ্রিকার পিপল, এই সাউথ আফ্রিকার লোকজন। ফাইনার অ্যান্ড ট্রুয়ার দ্যান দি পিওরেস্ট ডায়মন্ডস। তার মানে বলছেন ফাইনার মানে উত্তম, ট্রুয়ার মানে
বিশ্বস্ত এবং একটা যদি পিওর মানে সব থেকে পিওর ডায়মন্ডের থেকেও উত্তম এবং বিশ্বস্ত হচ্ছে আমার এই সাউথ আফ্রিকার লোকজন। কারণ উনি বলতে চাইছেন আই হ্যাভ ফেথ ইন সাউথ আফ্রিকান পিপল, মানে আমার সাউথ আফ্রিকান মানুষের প্রতি বিশ্বাস আছে। ইট ইজ ফ্রম দিজ কমরেডস ইন দি স্ট্রাগল দ্যাট এ লার্ন দি মিনিং অফ কারেজ। গাইজ কমরেডস মানে সঙ্গী, এখানে কমরেডস মানে সঙ্গী মানে ধরো একটা কোনো আইডিয়াল আছে বা কোনো কিছুর জন্য তুমি যুদ্ধ করছো বা কোনো কিছু অধিকারের জন্য যুদ্ধ করছো, তা তোমার সাথে সাথে আরও যারা তোমাকে সাপোর্ট করছে তারা হচ্ছে কমরেডস। তা বলছে ইজ ইট ফ্রম দিজ কমরেডস, এইরকম আমার যে সঙ্গী ছিল তাদের কাছ থেকে আমি কি শিখেছি? ইন দি স্ট্রাগল দ্যাট আই লার্ন দি মিনিং অফ কারেজ, তো এদের কাছ থেকে আমি শিখেছি যে সাহসিকতার মানে কি হয়। স্ট্রাগল মানে কষ্ট। আমি যখন আমাদের কমরেডদের সঙ্গে আমিও যুদ্ধ করেছি, আমিও যখন কষ্ট করছিলাম বা প্রতিবাদে সামিল হয়েছিলাম, তখন আমি জানতে পেরেছিলাম ওই আমার কমরেডসদের কাছ থেকে যে সাহসিকতা কী, হোয়াট ইজ কারেজ, সাহস কী। টাইম অ্যান্ড অ্যাগেন আই হ্যাভ সিন মেন অ্যান্ড উইমেন রিস্ক অ্যান্ড গিভ দ্যার লাইভস ফর অ্যান আইডিয়া। টাইম অ্যান্ড অ্যাগেন মানে বারবার আমি এটা দেখেছি যে ছেলে মেয়ে সবাই মানে মহিলা পুরুষ উভয়ই রিস্ক মানে এই ঝুঁকিটা নেয়। তারা ঝুঁকি নেয় কিসের জন্য? অ্যান্ড গিভ দেয়, এবং এমন তাদের জীবন পর্যন্ত উৎসর্গিত করে ফর অ্যান আইডিয়া, একটা আইডিয়ার জন্য। গেছে এখানে আইডিয়া মানে কি? ওরা যে একটা আইডিয়া দিয়েছিল যে ধারণা যে বর্ণের উপর ভিত্তি করে কোনো বৈষম্য করা যাবে না, এটাও একটা আইডিয়া। বিভিন্ন ধরনের আইডিয়া হয় এবং আমরা যুগে যুগে দেখে এসেছি বিভিন্ন আইডিয়া বা বিভিন্ন ধারণার পক্ষে অনেক স্ট্রাগল, অনেক যুদ্ধ হয় এবং সেখানে মানুষ ঝুঁকি নেয় এবং এমনকি তাদের জীবনে উৎসর্গিত করে। তো বলছে এই ব্যাপার আমি দেখেই আসছি। আই হ্যাভ সিন মেন স্ট্যান্ড আপ টু অ্যাট্যাকস অ্যান্ড টর্চার উইদাউট ব্রেকিং। বলছে আমি এটাও দেখে আসছি যে মানুষ স্ট্যান্ড আপ মানে রুখে দাঁড়ায়, আগেনস্ট অ্যাটাকস মানে কেউ হয়তো ওদেরকে অ্যাট্যাক করলো বা তাদেরকে আক্রমণ করলো, কিন্তু সেই আক্রমণের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়। টর্চার উইদাউট ব্রেক, এবং তারা অত্যাচারও সহ্য করে, তার মানে আক্রমণের বিরুদ্ধেও তারা রুখে দাঁড়ায়, তারা অত্যাচারও সহ্য করে কিন্তু তারা ভাঙে না। মানে তারা যে ধারণা বা তারা যার জন্য যুদ্ধ করছে সেই ধারণা থেকে তারা কিন্তু সরে আসে না। শোয়িং আ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স দ্যাট ডিফাইজ দি ইমাজিনেশন। শোয়িং এ স্ট্রেংথ মানে এবং সেটা দেখায়, এবং তাদের এই যে দে স্ট্যান্ড আপ অ্যাগেন্স্ট দি অ্যাট্যাকস অর দে ডু নট ব্রেক অ্যাগেন্স্ট দি টর্চার, এটা কি দেখায়? তাদের স্ট্রেংথ, তাদের ক্ষমতা। অ্যান্ড রেজিলিয়েন্স, গাইজ রেজিলিয়েন্স মানে সহনশীলতা, তাদের সহ্য করার যে কত ক্ষমতা সেটা দেখায় কি এই যে যখন তারা এই বিভিন্ন আক্রমণের সামনে রুখে দাঁড়ায় বা টর্চার সহ্য করে। এবং ডিফাইজ দ্য ইম্যাজিনেশন, ডিফাইজ মানে আমরা কল্পনা করেও সেটাকে কল্পনাতেও আনতে পারবো না যে একজন যে আইডিয়ার হয়ে যে লড়ছে সে কতটা টর্চার বা কতটা আঘাত বা কতটা আক্রমণ সহ্য করতে পারে। আই লার্ন দ্যাট কারেজ ওয়াজ নট দি অ্যাবসেন্স অফ ফিয়ার। বলছি আমি এটাও শিখেছিলাম যে কারেজ মানে এরকম নয় যে তোমার কোনো ভয় নেই, ভয় শূন্যতা কিন্তু সাহসিকতা নয়। আমরা আপাত দৃষ্টিতে এটাই মনে হয় যে সাহসিকতা মানে ভয় শূন্যতা। কিন্তু নেলসন ম্যান্ডেলা বলছেন আমি যখন আমার কমরেডসদের সঙ্গে স্ট্রাগল করছিলাম, কঠোর পরিশ্রম করছিলাম বা একটা ধারণার জন্য লড়ছিলাম, তখন এটা জানতে পেরেছিলাম যে কারেজ ইজ নট অ্যাবসেন্স অফ ফিয়ার বা দি ট্রায়াম্ফ ওভার ইট। তাহলে কারেজ, তাহলে সাহস আসলে কি? সাহস হচ্ছে ভয়কে জয় করা। তার মানে আমি খুব সাহসী তার মানে এটা নয় যে আমার ভয় লাগে না, অবভিয়াসলি আমার ভয় লাগে, কিন্তু আমি সেই ভয়টাকে জয় করেছি। দ্যাটস হোয়াট রিয়েল কারেজ ইজ। নেলসন ম্যান্ডেলা বলছেন এটা আমি আমার কমরেডসদের কাছে শিখেছি। দ্য ব্রেভ ম্যান ইজ নট হি হু ডাজ নট ফিল অ্যাফ্রেড বাট হি হু কনকার্স দ্যাট ফিয়ার। একজন সাহসী মানুষ সে নয় যে ভীত হয় না বা যার ভয় লাগে না, সে একজন সাহসী মানুষ নয়। সেই একজন প্রকৃত সাহসী মানুষ যে ভয় পায় কিন্তু সেই ভয়টাকে সে জয় করে। নো ওয়ান ইজ বর্ন হেটিং অ্যানাদার পারসন বিকজ অফ দি কালার অফ হিজ স্কিন। তা বলছি কেউ এটা নিয়ে জন্মগ্রহণ করে না যে স্কিন কালার হিসাবে কাউকে তুমি ঘৃণা করবে বা কাউকে তুমি ভালোবাসবে। তার মানে এই বর্ণ বৈষম্যটা কেউ নিয়ে জন্মগ্রহণ করে না বা কেউ শিখে জন্মগ্রহণ করে না। শুধুমাত্র বর্ণ বৈষম্য না, হিজ ব্যাকগ্রাউন্ড অর হিজ রিলিজন। অনেক সময় বৈষম্যটা জাতি হিসাবে হয় বা ব্যাকগ্রাউন্ড মানে সে কোথা থেকে এসছে সেটা হিসাবে হয়। বলছে এই যে বৈষম্য, সেই বৈষম্যটা কেউ কিন্তু মায়ের পেট থেকে শিখে আসে না। পিপল মাস্ট লার্ন টু হেট
and if they can learn to hate, they can be taught to love. নাও নেলসন ম্যান্ডেলা বলছেন আমার এটা বিশ্বাস যে পিপল মাস্ট লার্ন, মানে মানুষকে শেখাতে হয় ঘৃণা করানো, তারা সেটা ঘৃণা করা শিখে বা বৈষম্য শিখে জন্মগ্রহণ করে না। অ্যান্ড যদি তারা ঘৃণা করা শিখতে পারে তাহলে দে ক্যান বি টট টু লাভ, তাদেরকে তাহলে ভালোবাসাও শেখানো যেতে পারে। ফর লাভ কামস মোর ন্যাচারালি টু দি হিউম্যান হার্ট দ্যান ইটস অপোজিট। কারণ নেলসন ম্যান্ডেলা বলছে কারণ আমি জানি ভালোবাসাটা মানুষের খুব মানে এটা মানুষের স্বভাবের মধ্যেই আছে, ওয়ারঅ্যাজ ঘৃণা করাটা কিন্তু মানুষের স্বভাবের মধ্যে নেই। তাহলে মানুষের হৃদয়ে ভালোবাসাটা স্বভাবতই আসে, ন্যাচারালি আসে, কিন্তু ঘৃণাটা স্বভাবত আসে না। তাহলে মানুষকে যদি ঘৃণা করা শেখানো যেতে পারে তাহলে মানুষকে ভালোবাসাও শেখানো যাবে, এবং ভালোবাসা শেখানোটা আরও সহজ হবে, কারণ সেটাই হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। ইভেন ইন দি গ্রিমেস্ট টাইমস ইন দ্য প্রেজেন্ট, গ্রিমেস্ট মানে কঠোর সময়, when my comrades and I were pushed to our limits, when comrades and I মানে আমি এবং আমার যে সঙ্গী ছিল যারা আমার সঙ্গে এই সংগ্রামে সামিল ছিল, তারা আমরা যখন জেলে ছিলাম, এবং গ্রিমেস্ট মানে কঠোর সময়, মানে যখন আমাদের উপর প্রচণ্ড অত্যাচার করা হচ্ছিল, অ্যান্ড উই ওয়ার পুশড টু আওয়ার লিমিটস। পুশড টু আওয়ার লিমিটস মানে আমাদের সহ্য ক্ষমতা কত আছে সেটা দেখা হচ্ছিল, বা আমাদের উপর আমরা বোঝা যাচ্ছে আমাদের উপরে যখন কঠোর নির্যাতন বা টর্চার করা হচ্ছিল, আই উড সি এ গ্লিমার অফ হিউম্যানিটি ইন ওয়ান অফ দ্য গার্ডস। ঠিক সেই সময়েও আমি দেখতাম গ্লিমার মানে একটা ছোট্ট রশ্মি, কিসের? অফ হিউম্যানিটি, মানবতার একটা ছোট্ট একটা রশ্মি আমি দেখতে পেতাম ইন ওয়ান অফ দ্য গার্ডস। এবং ওখানের মধ্যে যারা গার্ড ছিল সেই প্রিজনের, সেই গার্ডসগুলোর মধ্যে কোনো একজনের মধ্যে হঠাৎ করে আমি একটা মানবতার একটা দৃষ্টি বা একটা রশ্মি চোখে পড়তো আমার। মানে কখনো কখনো আমি হয়তো কাউকে দেখে বুঝতাম যে সে হয়তো টর্চার করছে, কিন্তু আমার মনে হচ্ছে সে টর্চার করছে যখন তার সেই ব্যাপারটা খারাপ লাগছে বা তার কষ্ট হচ্ছে টর্চারটা করতে। পারহ্যাপস জাস্ট ফর আ সেকেন্ড, যদিও সেই যে আমি আসার একটা হিউম্যান মানে মানবতা কোনো গার্ডের চোখে দেখতাম, সেটা তো এক সেকেন্ডের জন্যও দেখতাম, বাট ইট ওয়াজ ইনাফ টু রিএশিওর। কিন্তু ওই এক সেকেন্ডে সেই মানবতা একটা গার্ডের চোখে নজর দেখা দেওয়া, সেইটাই আমার জন্য যথেষ্ট ছিল নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে? যে হিউম্যানিটি মানে মানবতা বেঁচে আছে, এবং আমাকে এটা নিশ্চিত করতে যে আমি যে পথে চলেছি সেই পথটাই ঠিক, এবং শেষে মানবতার নিশ্চয়ই জয় হবে। অ্যান্ড কিপ মি গোয়িং, এবং আমাকে আরও ওই যে টর্চার বা এত যে স্ট্রাগল বা এত যে দুঃখ, এত যে কষ্ট, এত যে যন্ত্রণা, সেই যন্ত্রণা সহ্য করতে আমাকে আরও বল প্রদান করতো। ম্যানস গুডনেস ইজ আ ফ্লেম দ্যাট ক্যান বি হিডেন। মানুষের মধ্যে যে একটা ভালোত্ব লুকিয়ে আছে, মানে প্রত্যেক মানুষের মধ্যেই একটা ভালো মানুষ লুকিয়ে থাকে, একটা ভালো মন লুকিয়ে আছে, সেইটা ফ্লেম দ্যাট মানে ওটা একটা ফ্লেম, মানে ওটা একটা শিখার মতো, যে শিখাটাকে লুকিয়ে রাখা যায় বাট নেভার এক্সটিংগুইশ, সেটাকে কিন্তু কখনো নেভানো যায় না। মানে মানুষের মনে, প্রত্যেকটা মানুষের মনে একটা ভালো দিক আছে, সেই ভালো দিকটা একটা শিখার মতো, সেই শিখাটাকে হয়তো লুকিয়ে রাখা যায় কিন্তু নেভানো যায় না। এবং আমি সেই প্রত্যেক মানুষের মনে যে ভালো দিকটা আছে, সেই ভালো দিকটাকে আমি বাইরে আনার প্রচেষ্টা করেছিলাম, এবং সেটাই ছিল আমার সংগ্রামের একমাত্র লক্ষ্য।